লাস্ট এপিসোডে আমি কথা দিয়েছিলাম এই বইয়ের প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ হচ্ছে এই বইয়ের প্রায় প্রত্যেকটা অধ্যায়েই এত বেশি ইনসাইট রয়েছে যেটা আসলে প্রত্যেকটা লাইফে অ্যাপ্লিকেবল। বলা যেতে পারে এই বইটা একটা 360 ডিগ্রি বই। তার মানে হচ্ছে আপনি প্রত্যেকটা প্রফেশনেই সবার জীবনে এটা অ্যাপ্লিকেবল, ইভেন প্যারেন্টিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আজকে আমি এটা নিয়ে ভিডিও বানাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ভালো অভ্যাস গড়ার ডাউন সাইড গুলো কি। এই অধ্যায়টা হচ্ছে এই বইয়ের 20তম অধ্যায়, সর্বশেষ অধ্যায়, দ্য ডাউন সাইড অফ ক্রিয়েটিং গুড হ্যাবিটস। অভ্যাসটা আসলে কি, কনসার্ন না থেকেও আমরা করতে পারি, খুব খেয়াল না করলে আমরা করতে পারি। আলটিমেটলি প্রত্যেকটা সফলতার পেছনে রয়েছে বিশাল বিশাল অভ্যাস। লেখক এই বইয়ের মধ্যে বলেছেন অভ্যাসটা হচ্ছে, অ্যাটমিক হ্যাবিটসটা হচ্ছে আপনার যে কাঙ্ক্ষিত সাফল্য, সেই সাফল্য অর্জনের ছোট্ট একটা অংশ ধারণ করতে পারাটা হচ্ছে অভ্যাস। তার মানে কি, আপনি ধরেন একজন সিইও হতে চান বা প্রেসিডেন্ট হতে চান। একজন প্রেসিডেন্টের অনেক গুণাবলী থাকতে হয়। সেই গুণাবলী আপনি একদিনে রাতে ঘুমাবেন, সকালে উঠে দেখবেন যে আপনার সমস্ত গুণাবলী অর্জন হয়ে গেছে, সেটা হবে না। একজন নেতা, আপনি একজন পলিটিক্যাল লিডার হতে চান, কিংবা আপনি একজন ভালো বিজনেসম্যান হতে চান, একজন ভালো ছাত্র হতে চান, এরকম অনেক কিছু আপনি হতে চান। প্রত্যেকটা যা হতে চান, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, প্রত্যেকটার একটা গুণ আছে, প্রত্যেকটা একটা বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে না পারলে আপনি তা হবেন না। আপনি তাই যা আপনি নিজে করেন, প্রতিদিন আপনি যেটা করেন আপনি কিন্তু তাই। আপনি হয়তো ভাবছেন যে আমি একজন রাজা হব, কিন্তু প্রতিদিন আপনি রাজা হওয়ার কাজ করছেন না, তাহলে কিন্তু আপনি রাজা নন। তো আপনি যেটা হতে চান সেটার অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে ভেতরে পুশ করতে হয়, ধারণ করতে পারতে হয়। তো অভ্যাসে পরিণত করতে হয় যে আমি একজন মানুষ, আমার টার্গেট হচ্ছে আমি একজন ভালো টিচার হব। তাহলে ভালো টিচারের 10টা গুণাবলী আছে। এখন আমার আরো 10টা ফ্রেন্ড আছে, তারা অন্যান্য কিছু হতে চায়। ধরেন আরেকজন বিজনেসম্যান হতে চায়, সো সে রেগুলার কি করে, বিজনেসম্যান হওয়ার জন্য যে 10টা ক্যারেক্টারিস্টিক্স ভেতরে ধারণ করা দরকার সেগুলো প্র্যাকটিস করে। তার নেটওয়ার্কিং আলাদা। এখন আমি টিচার হতে চাওয়া মানুষ যদি তার নেটওয়ার্কে গিয়ে ঘোরাঘুরি করি, তার মতো করে প্র্যাকটিস করি, তাহলে কি আমি আমার যে কাঙ্ক্ষিত সাফল্য, সেই সাফল্যের অভ্যাসকে আমি ধারণ করতে পারছি? সেই সাফল্যের বৈশিষ্ট্যকে আমি ধারণ করা শুরু করতে পেরেছি? প্র্যাকটিসটা করছি না। সুতরাং আমি হতেও পারবো না। আপনি যখন একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবেন, তখন এর নেতিবাচক দিকটা কি জানেন? আপনার মন, আপনার মস্তিষ্ক প্রথমে যে সতর্ক অবস্থায় যে প্র্যাকটিসটা করতো ওইটা আর করবে না। আপনার মাইন্ডলেসলি আপনি একটা কাজ করবেন, র্যান্ডমলি করবেন। মানে সেম কাজটা করার সময় ওই সতর্কতা অবলম্বন করবেন না, বা আপনি নিজেকে জাস্টিফাই করবেন না যে আমি কত ভালো করছি, এটা আপনি করবেন না। না করার ফলে কি হবে জানেন? ভুল হবে। এর আগে কিন্তু মিস্টেকটা হতো না, যেহেতু আপনি সবসময় কনসার্ন থাকতেন। ধরেন আপনাকে একটা ঘরের দায়িত্ব দেওয়া হলো, এই ঘরের মধ্যে এক পাতিল দুধ নিয়ে বসে থাকতে হবে, কোন ধরনের ময়লা পড়া যাবে না। তো আপনি টানা 1 সপ্তাহ খুবই টেনশনের সাথে, সতর্কতার সাথে আপনি এক পাতিল দুধ নিয়ে বসে থাকতেন। দেখলেন যে না, কোনো সমস্যা নাই, আপনি দুধটা ঢেকে ভালো মতো ওয়াশ টশ করতেন, যাতে মানে দুধটা আনার আগে ঘর ভালো মতো ওয়াশ করতেন, যাতে উপর থেকে কিছু না পড়ে, খুব সতর্ক থাকতেন। এরপর দেখা গেল যে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে আপনি দেখলেন যে না, কখনো কোনো সমস্যা হয়নি, তার মানে আমার সমস্ত কাজ ওকে আছে, দ্যাটস ফাইন। আপনি ভালো পারফর্ম করেছেন 1 মাস। কিন্তু 1 মাস পরে যে দেখলেন যে ওকে, নো প্রবলেম, আমি তো রেগুলার যেটা করছি এটাতেই তো কাজ হচ্ছে, ঠিক আছে, আপনি একটু করে অসতর্ক হওয়া শুরু করলেন। এরপর হঠাৎ করে দেখলেন একদিন করে টিকটিকিতে একটু পি করে দিয়েছে। কি হলো তাহলে? শেষ হয়ে গেল। এই যে এররটা, এই এররটা যাতে না আসে সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে। শুধু তাই না, আপনার উচিত ছিল যে আর কি কি ওয়েতে, আপনি তো রিল্যাক্স চাচ্ছিলেন তাই না, যে আমি যেভাবে কাজ করছি এভাবে চলুক, সমস্যা না, আমি একটু রিল্যাক্স। মানে কেন হয়েছে এররটা? আপনি সতর্ক তো ছিলেন না। তো ওই যে সতর্ক যে ছিলেন না, ওই সময়টা আপনি কি করেছেন? নিশ্চয় অন্য কিছু করেছেন, ঘুমিয়েছেন, রিল্যাক্স করেছেন অ্যাটলিস্ট, ওদিকে খেয়াল দেন নেই। আপনি যদি ওটা করতে চান তাহলে আপনাকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। কি সিস্টেম? ওই যে সময়টা আপনি রেগুলার কাজ করেছেন, ওই সময় আপনাকে, যেহেতু আপনি হ্যাবিচুয়েট হয়ে গেছেন, ঘরে কি কি করলে দুধটা ময়লা হবে না সেটা আপনি জেনে গেছেন, ওই সময়টুকুতে আপনার উচিত ছিল ভাবা যে আমি যদি 10 মিনিট রিল্যাক্স করি, ওই 10 মিনিটে এখানে মানে কি করলে ওই সিস্টেমটা চালু থাকবে, যে ওর মধ্যে পড়বে না। হয়তো আমি উপরে আরো কিছু ঢাকনার ব্যবস্থা করতাম, এরকম কিছু একটা করতে হতো। সেটা আমি করি নাই, সেটা আমি ভাবি নাই। গুড হ্যাবিট গড়ার ডাউন সাইডটাই এটা, যে আপনি যখন একটা জিনিসে অভ্যস্ত হয়ে যাবেন, তখন হঠাৎ করেই ভুল ঢুকে যাবে, এরর চলে আসবে।
কোনো একটা বিশাল মিস্টেক হয়ে যাবে, কারণ আপনি সতর্ক ছিলেন না। তো আসলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, একটা অভ্যাস যখন তৈরি হয়ে যায়, যখন আমি হ্যাবিচুয়েট হয়ে যাই, তখন আমাকে নেক্সট হ্যাবিটের দিকে নজর দেওয়া উচিত, অ্যাডভান্স লেভেলে নজর দেওয়া উচিত। ধরেন আপনার সামনে 3টা ব্যারিয়ার আছে, তো আপনি যদি আগেই জানেন যে ফার্স্ট ব্যারিয়ারটা কিভাবে অতিক্রম করতে হবে, তাহলে কিন্তু আপনার ফার্স্ট ব্যারিয়ারের দিকে নজর দেওয়ার প্রয়োজন নাই। আপনি অনায়াসেই নেক্সট ওর পরের ব্যারিয়ার কিভাবে আপনি ওভারকাম করবেন সেটা নিয়ে ভাবার সুযোগ পাবেন। দেখবেন যে আইএলটিএস কোচিং এর ক্লাসের সময় কিন্তু টিচাররা অনেক টেকনিক শেখায়। কি টেকনিক শেখায় জানেন? যে ধরেন আপনার 1 ঘন্টা পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষার মধ্যে ওই প্রশ্নে কখন যে পার্ট থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং, তারপর হচ্ছে স্পিকিং, এই যে 4টা পার্টের সময় কোন জায়গাগুলোতে বেশি বেশি মনোযোগ দিলে আপনি আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশনটা পেয়ে আনসার করতে পারবেন প্রপারলি, এরকম টেকনিক শেখায়, যাতে করে আপনি সময় বেঁচে যাবে। এখন ধরেন 1 মিনিটে 60 সেকেন্ডস, 60 সেকেন্ডসে আপনার টিচারের শেখানো যে টেকনিক সেটা অবলম্বন করার কারণে আপনার প্রথম 10 সেকেন্ডে আপনার কাজটা করতে, আনসার করতে 8 সেকেন্ড লেগেছে। তো প্রথমে তো আপনার সেভ হলো কত, 2 সেকেন্ডস। এইভাবে যদি আপনি স্লটটা ভাগ করেন, তাহলে 1 মিনিটের মধ্যে 6টা স্লট, 6টা স্লটে যদি আপনার 2 সেকেন্ড করে বেঁচে যায়, তাহলে 12 সেকেন্ড বেঁচে যায়। 1 মিনিটে আপনি 12 সেকেন্ড হাতে পেয়ে গিয়েছেন। তাহলে যদি এরকম 5 মিনিট হয়, 5 মিনিটে যদি 12 সেকেন্ড করে পার মিনিট আপনি সেভ করতে পারেন, তাহলে 5 মিনিটে 60 সেকেন্ডস আপনি সেভ করতে পারবেন। 1 মিনিট একটা এক্সামের ক্ষেত্রে বা জীবনের কিছু কিছু মুহূর্তে 1টা মিনিট কতটা বেশি সময়, কতটা লং টাইম, কতটা কাঙ্ক্ষিত, সেটা ওই সিচুয়েশনে না পড়লে আসলে বুঝতে পারবেন না। সো দিস ইজ হাউ আপনি আপনার টাইমটা সেভ করে পরের হ্যাবিটের দিকে তাকিয়ে আপনার এই সময়টাকে বাঁচাতে পারবেন, সময়টাকে কাজে লাগাতে পারবেন, ভুল থেকে আপনি নিজেকে সেভ রাখতে পারবেন। যেমন আপনি ব্রাশ করতে পারেন, ছোটবেলায় ব্রাশ করতে কিন্তু পারতেন না, আপনাকে শেখানো হয়েছে ব্রাশ করা। এরকম অনেক, যে আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে পরের বেলায় ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত যত কাজ আছে, বা ঘুমাতে হয় কিভাবে, বালিশ কিভাবে নিতে হয়, এসব তো শিখতে হয়। তো এইগুলো কি প্রতিদিন আপনি আলাদা করে সে আগের মতো করে সতর্ক অবস্থায় করেন, যে ব্রাশ ব্রাশ করতে যে কোথায় খোঁচা লেগে যায় না যায়, দাঁতে খোঁচা লাগে না কি, আবার এগুলো তো আর খেয়াল করেন না, এগুলো অটোমেটিক্যালি হয়। তো কিছু কিছু অভ্যাস আছে যেগুলো আপনি একবার ধারণ করতে পারলে ওগুলো বারবার আপনাকে আর রিপিট, মানে মনে সতর্ক হওয়ার প্রয়োজন নাই, এগুলো অটোমেটিক্যালি হয়। বাট কিছু কিছু অভ্যাস আছে যেগুলো আপনাকে রেগুলার আপগ্রেড করতে হবে। ধরেন আপনি একজন সিইও, আপনার পরিচয় সিইও, আরে বাবা আমি একজন বিরাট, বা আপনি ম্যানেজার, এখন আপনি এই পরিচয় নিয়ে আপনি খুব গর্ববোধ করেন, ঠিক আছে, কিন্তু আপনি যে সিইও হয়েছেন, আপনার যে দক্ষতা, কি কি দক্ষতার কারণে আপনার সিইও হয়েছে, ধরে নেন আপনি একটা ম্যানেজার, কি আপনি ভালো প্রজেক্ট ম্যানেজ করতে পারেন, প্রজেক্টের নির্দিষ্ট একটা কাজ ভালো ম্যানেজ করতে পারেন, বা কর্মী ব্যবস্থাপনায় আপনি খুব ভালো, ধরে নেন। এখন আপনি একজন কর্মী ব্যবস্থাপক, এখন আপনার মনের মধ্যে আছে যে আমি তো ভালো কর্মী ব্যবস্থাপনা করি, আমার একটা ভালো প্রমোশন হয়েছে, আমি ম্যানেজার হয়ে গিয়েছি। এইটা নিয়ে আপনি 5 বছর এই আত্মতুষ্টি নিয়ে আপনি কাটিয়ে দিলেন, কিন্তু এই 5 বছরে নিজেকে আর আপগ্রেড করলেন না, একবারের জন্য ভাবেনও নি যে আমার আপগ্রেড করার দরকার আছে। আমার মতো ম্যানেজার এরকম হাজার হাজার লাখ লাখ রয়েছে, আর দুনিয়াও ফাস্ট পেচে ঘুরছে, দুনিয়ায় প্রচুর নতুন নতুন প্রযুক্তি আসছে, নতুন নতুন করে আপডেট হচ্ছে। আমি এই 5 বছরে নিজেকে আপডেটই করলাম না, নিজেকে চেঞ্জ করলাম না, নিজেকে শেখালাম না যে আরো কিভাবে নিজেকে আপগ্রেড করা যায়, আরো যেসব ম্যানেজার্সরা রয়েছে তারা কিভাবে নিজেদেরকে আপগ্রেড করছে, আরো বেটার ম্যানেজার হচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট। লেখক এখানে বলছে যে আমাদের মন ভুলে যায়, আমরা ভুল করি যে হোয়াটস বেটার উই ক্যান ডু। লেখক এখানে বলেছেন যে আত্মতুষ্টি একটা পয়জন, আত্মতুষ্টি আপনার কিলার। নিজের অভ্যাস নিজের কিলার হতে পারে কিভাবে? ঠিক এইভাবে, যদি আপনি একটা জিনিসে আপনি বস হয়ে গেছেন, ওই বসিং দিয়েই আপনি পুরো জীবন যদি পার করতে চান, একটা সময় আপনি শেষ হয়ে যাবেন। লেখক এখানে কয়েকটা পয়েন্ট বলেছেন। ধরেন আপনি একজন সোলজার, আপনার চাকরি জীবন, আপনার সার্ভিস লাইফ শেষ হয়ে যাওয়ার পরে আপনার আর কোনো পরিচয় আছে? নাই কিন্তু। ধরেন আপনি সিইও, আই অ্যাম দ্য সিইও, এটা বলে আপনি জীবন পার করে দিচ্ছেন। ধরেন যে আপনার কোম্পানিটা ফল করলো, বা আপনি কোম্পানিটা সেল করে দিলেন, তখন আপনি কি? তখন তো আপনি সিইও না। পরিচয়টা আই অ্যাম দ্য সিইও এই লেভেলে না রেখে এটা একটু এলাবোরেট করা যেতে পারে। কি আপনার পরিচয়টা হওয়া উচিত? হোয়াট ইউ আর গুড অ্যাট, আপনি কিসে ভালো সেটা বলতে পারেন। আমি সিইও না বলে এটা বলতে পারতাম যে কি কারণে সিইও, আমার তো আরো অনেক ম্যানেজার্স রয়েছে, বাট আমার তো একটা স্পেশাল যোগ্যতা আছে যে কারণে আমি সিইও, আমি সেইটা দিয়ে আমাকে ডিফাইন করতে পারি। আমাকে ডিফাইন করতে হবে আমি যেটা ভালো পারি সেটা দিয়ে। এক্স্যাক্টলি আপনি যে কাজটা ভালো পারেন সেটাই আপনার পরিচয়, সেটাই বলতে হবে। ধরেন আপনি একজন সোলজার, একজন সোলজারের কি থাকে?
ওয়েল ডিসিপ্লিনড একটা লাইফ থাকে, খুবই ডিসিপ্লিন মেনটেন করে। মানুষের জীবনে ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে ডিসিপ্লিন আছে তার এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি সৌরজগতের দিকে তাকান, আল্লাহ তাআলা যে সৃষ্টি করে রেখেছেন, আপনি দেখেছেন কখনো সৌরজগতে উল্টাপাল্টা করে চললে কখনো আমরা চলতে পারবো? সম্ভব না। সো ব্যাপারটা মানুষের জীবনেও অ্যাপ্লিকেবল। আপনাকে ওই সৌরজগতের মধ্যে আপনার লাইফেও ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিন ছাড়া আপনি হারিয়ে যাবেন। আপনাকে প্রত্যেকদিন নলেজ অ্যাকোয়ার করতে হবে। আপনি যে পেশায় আছেন বা যেটা হতে চান সেই বিষয়ে আপনাকে মাস্টারি হতে হবে, এবং ওটার ইটস এন্ডলেস ইফোর্ট। এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত আপনি চাইবেন যে আপনার ওই সিংহাসন ধরে রাখতে, ততদিন পর্যন্ত আপনাকে ওই কাজটা করে যেতে হবে। লেখক বলছেন যে আমরা যখন একটা জিনিস পুরোপুরি একটা জিনিসে বস হয়ে যায়, মাস্টার হয়ে যায়, দক্ষ হয়ে যায়, তখন ওইটা অটো পাইলটে চলে যায়। যেমন ব্রাশ করা, এটা একটা অটো পাইলট। তো অটো পাইলট দিয়ে অনেক সবকিছুই করা সম্ভব, কিন্তু কিছু কিছু বিষয় অটো পাইলটে দিলে, বললামই তো, অটো পাইলট দিলে চলে না। ব্রাশ আপনি করতে পারেন, ব্রাশ একই রকম ভাবে করবেন, নতুন নতুন ব্রাশ নিয়ে আসবেন, কিন্তু দক্ষতার বিষয় যেখানে রয়েছে, যেখানে পেশাগত বিষয় রয়েছে, সেখানে আপনাকে নিজেকে আপডেট করতে হবে, নতুন নতুন সফটওয়্যার নিজের ভিতরে ইনস্টল করতে হবে, ওইটাতে অভ্যস্ত হতে হবে। নিজের চারপাশের যে আপগ্রেড, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যাবে না, এটাকে নিতে হবে কিভাবে, অ্যাডজাস্টমেন্ট হিসেবে, যে ওইটাকে আমাকে কোপ করতে হবে, বিকজ ওয়ার্ল্ড ইজ বিং চেঞ্জড, সো আই হ্যাভ টু বি চেঞ্জড। সিম্পল। সিবিই প্র্যাকটিস। লেখক এখানে 1986 সালে একটা বাস্কেটবল টিমের ঘটনা বলেছেন। ধরে নেন আপনি এখন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে যে কোনো একটা গেমের, সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু এমন হতে পারে নেক্সট সিজনে খেলতেই পারছে না, যোগ্যতা অর্জন করতে পারছে না। তাহলে আমরা কিন্তু এতদিন ধরে জেনে আসছিলাম ওই টিমটা সবচেয়ে বিশেষ সেরা টিম, তারপরে পারলো না। কেন পারলো না? তাদের পারফরমেন্সটা ডাউন ডাউন হয়ে গেছে। এখানে লেখক একটা কথা বলেছেন, সেটা হচ্ছে একটা অভ্যাস, একটা অবস্থানে যখন মানুষ চলে যায়, যখন একজন মানুষ গুরু হয়ে যায়, গুরু হওয়ার পর তখন তার প্র্যাকটিসটা কমে আসে, যার ফলে তার পারফরমেন্সটা ডাউন হতে শুরু করে। ইটস ট্রু। একজন গুরু হতে পারে, তিনি গুরু, সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা একটা বাস্তবতা যে যদি তিনি প্র্যাকটিসে না থাকেন, আপগ্রেডেশনে না থাকেন, তাহলে তার নিজের ব্যক্তিগত পারফরমেন্স আস্তে আস্তে ডাউন হতে পারে। লাইক মেশিনারিজ, দেখবেন যে যারা ফ্যাক্টরি স্থাপন করে, কলকারখানা স্থাপন করে, যখন যন্ত্রপাতি ক্রয় করে, যন্ত্রপাতি কেনার সময় কিন্তু যারা কেনে তারা জানে, অনেক খোঁজ খবর নেই যে এই যন্ত্রটা কত পিস প্রোডাকশন করতে পারবে ফার্স্ট 5 ইয়ার্স, নেক্সট 5 ইয়ার্সে কত পিস প্রোডাকশন করতে পারবে। তার মানে কি, কেন জিজ্ঞাসা করছে? প্রথম 5 বছর হয়তো 10,000 পিস করবে, নেক্সট 5 ইয়ার্স হয়তো 8,000 পিস করবে। আস্তে আস্তে যন্ত্রটার ক্যাপাসিটি কমবে। আর যন্ত্র যদি যদি প্রোডাক্টিভিটির লেভেল সেম রাখতে চায়, তাহলে আপগ্রেডেশনে যেতে হবে। কারণ একটা যন্ত্রের বিয়ারিং নষ্ট হতে পারে, বিয়ারিংটা আমাকে চেঞ্জ করতে হবে। যদি না করি তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি ভালো হবে না। ওই যে আমি খেলার কথা বলছিলাম, সেটা একটু শেষ করি। সিবিই, ক্যারিয়ার বেসড ইফোর্ট। যখন ওই টিমটা খেলতে পারলো না, তখন কোচ নতুন একটা সিস্টেম চালু করলো, সিবিই সিস্টেম। তাদেরকে মোটিভেট করলো, বললো যে সিবিই সিস্টেম ফলো করতে হবে, তোমাদের পয়েন্ট করতে হবে, তোমাদের এখনকার স্কোর কত, তোমরা এখন কেমন পারো, সেটা একটা টেস্ট নিল। তারপর ওদেরকে বললো তোমরা যেটা করবা, আমি যেটা চাই সিম্পলি তোমাদের ক্যারিয়ারে বেস্ট ইফোর্ট দিবা। কবে? যেদিনই যখন খেলবা, তখন মনে করবা তোমার সারা জীবনের ক্যারিয়ারের বেস্ট ইফোর্টটা আজকে দিতে আসছো। ওই দিন আমি মেজার করবো যে তুমি কতটা আপগ্রেড করতে পেরেছো। প্রত্যেকটা ম্যাচ শেষে এটা কিন্তু কি করলো, মানে রিভিউ করে জানার চেষ্টা করলো যে কোন কোন প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ধরে ধরে ওদের সিবিই মেজারমেন্ট করা শুরু করলো। ক্যারিয়ার বেস্ট রিপোর্ট সে কতটুকু দিয়েছে, তার পয়েন্ট আউট করলো, সে প্রত্যেকটা ম্যাচে কতটা পয়েন্ট পাচ্ছে, তার উপর নির্ভর করে ঠিক করলো যে কোন প্লেয়ার কত ভালো খেলছে। মানুষের প্রত্যেকটা প্রফেশনেই ঠিক এভাবেই সিবিই মেজারমেন্ট করতে হবে। লেখক এখানে উল্লেখ করেছেন কিভাবে হ্যাবিটকে রিভিউ করতে হয়। আমি একটা হ্যাবিটে ভালো করছি, এখন এই হ্যাবিটটা আর কিভাবে বেটার করা যেতে পারে। তো সিবিই মেজারমেন্টটা করতে রিভিউ করতে হবে যে আমি যেটা করলাম, এই ডিজাইন তো আমি গতকালকে করেছিলাম এরকম, আর কি নতুনত্ব এখানে দেওয়া যেতে পারে। মাথাটাকে খাটাতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে, আরো কিভাবে, আরো দরকার হলে আরো শত শত ডিজাইন দেখতে হবে, আরো একটু ভাবতে হবে, আর একটু সময় দিতে হবে, দিয়ে ওই জিনিসটাকে বেটার করার চেষ্টা করতে হবে। আমি ডিজাইনারের রাজা, আমি পৃথিবীর সেরা ডিজাইনার বলে থেমে যাওয়ার সুযোগ নাই। জাদুকর পিসি সরকার কিন্তু থেমে যাননি। তিনি কিন্তু এই একটা জাদু দেখিয়ে জীবন পার করেননি, ধাপে ধাপে তার জাদুর কোয়ালিটি, কোয়ান্টিটি সবকিছু বাড়িয়েছেন, মানে ডিজাইন বাড়িয়েছেন, তারপর হচ্ছে কিভাবে আরো প্রেজেন্টেশন বেটার করা যায় সেটা বাড়িয়েছেন। সবকিছু করেই কিন্তু তিনি পিসি সরকার হয়েছেন। গুড হ্যাবিট যে আপনাকে আটকে রাখে, যে আটকে রাখে কখন? যখন আমি ভাবি আমি এটারে মাস্টার হয়ে গেছি, ব্যাস এভাবে চলবে, তখন আপনাকে আসলে শেষ করে দিবে। এখন লেখক এখানে বলছে যে এই জায়গা থেকে আপনি বাঁচার উপায় কি, সেটা লেখক এখানে আলাপ করেছেন। আলাপ হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেটের মধ্যে রাখতে হবে আমি দিস ইজ মি, এই জায়গায় আটকে থাকার সুযোগ নেই।
এটা ইরেজ করে দিতে হবে। নিজের যে একটা পরিচয়, একটা পরিচয় আটকে থাকা যাবে না। ওইটা ইরেজ করে যদি দিতে পারেন, এটা সহজ ফর্মুলা বললাম আর কি। এটা চ্যাপ্টার ছোট, 10 পৃষ্ঠার একটা চ্যাপ্টার, কিন্তু আলাপ করলে অনেক বড়। আপনি নিজে যখন পড়বেন খেয়াল করে, তখন এর মধ্যে থেকে এরকম অনেক কিছু থিঙ্কিং আপনার মাথা থেকে বের হবে। তো লেখক এখানে সহজ করে যদি আমি বলি, লেখক এখানে বলেছেন যে আপনি কি, এটার মধ্যে আটকে থাকা যাবে না, এটা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে ভাবতে হবে যে হোয়াট আই ক্যান লার্ন মোর, আমি আরো কি কি শিখতে পারি, আমার আরো কি কি ল্যাক আছে সেটা ভাবার চেষ্টা করতে হবে। আপনি মাস্টারি অর্জন করেছেন, ওইটা এক জায়গায় থাক, ওর সাথে আর কি কি অ্যাড করা যায় সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। এখানে দেখেন, এখানে বলেছেন যে দ্য টাইটার উই ক্লিং টু অ্যান আইডেন্টিটি, দ্য হার্ডার ইট বিকামস টু গ্রো বিয়ন্ড ইট। আপনি একটা আইডেন্টিটি যতটা আঁকড়ে ধরে রাখবেন, যত বেশি আঁকড়ে ধরবেন, আপনার তত বেশি অধঃপতন। সিম্পল। আপনার একটা আইডেন্টিটি আপনি যত বেশি আঁকড়ে ধরে রাখবেন, আপনার অধঃপতনটা ঠিক তত বেশি হবে। আর কি এক্সপ্লেন করার দরকার আছে? আমার মনে হয় একটা সেন্টেন্সই যথেষ্ট। এই চ্যাপ্টারের এই পার্টটুকুর নাম হচ্ছে হাউ টু ব্রেক দ্য বিলিভস দ্যাট হোল্ড ইউ ব্যাক। বিশ্বাস, যে বিশ্বাসটা আপনাকে আটকে রাখে, আপনার উন্নতির পথে আটকে 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 রাখে, আপনাকে আগাতে দেয় না। আইডেন্টিটি আছে, থাক, ওটা পকেটের মধ্যে রেখে দেন, ওইটাকে বুকে ঝুলানোর দরকার নেই। আপনার নিজের মধ্যে ক্ষুধা রাখেন। স্টে হাংরি, স্টে ফুলিশ। কে বলেছেন? স্টিভ জবস। আচ্ছা দেখেন, লেখক এই চ্যাপ্টারের লাস্ট সেন্টেন্সে বলেছেন যে আ ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস ইজ পয়জন, রিফ্লেকশন অ্যান্ড রিভিউ ইজ দ্য অ্যান্টিডট। একদম দুটো সেন্টেন্সের মধ্যে পুরা চ্যাপ্টার শেষ করে দিয়েছেন। রিফ্লেকশন কি? আমি যেটা করছি সেটাকে রিভিউ করা, ঠিক হলো না ভালো হলো। আপনি নিজে না পারেন, অন্য কাউকে জিজ্ঞাসা করেন, আপনার জুনিয়রকে জিজ্ঞাসা করেন, আপনার সিনিয়রকে জিজ্ঞাসা করেন, আপনার যে কাউকে যারা বোঝে তাদেরকে জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করে দেখেন যে আপনি যেটা করছেন সেটা বলে। এমন হতে পারে তাদের মতামত, তাদের রিভিউটা আপনার বিপক্ষে যেতে পারে, বাট শোনেন, আত্মতুষ্টি থাকবে যত বেশি আপনার, আপনি হেন আপনি তেন, তত বেশি আপনার পতন হবে। যদি আপনি আইডেন্টিটি পাইছি আজকে ম্যানেজার, এই পদ থেকে আমাকে আর কেউ কখনো সরাতে পারবে না, আমি চিরজীবনের জন্য এখানে অবিনশ্বর হয়ে গেলাম, এটা যদি হয়, আপনি পড়ে যাবেন নিচে। আর যদি আপনি রেগুলার ভাবেন এখানেই শেষ না, আসলে আমার চারপাশের মানুষ আরো বেশি দক্ষ, যদি আপনি দেখার চোখ থাকে তাহলে বুঝবেন আপনার চেয়ে দক্ষ মানুষ তো আছে। এই ক্ষুধা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা কিভাবে আরো বেটার করছে। আচ্ছা, তার কাছে আমি একটু, যদি সুযোগ থাকে তার কাছ থেকে একটু কোনো পরামর্শ নেই, বা আমার কোথায় খুঁত, আমি কোথায় দুর্বল, এই জায়গাটা আরো একটু ডেভেলপ করা দরকার। আমার দুর্বলতার জায়গাগুলোকে আরো সবল করতে হবে। আমার অনেক হ্যাবিট আছে ভালো, আমি অনেকগুলো হ্যাবিট চর্চা করি বলে আমি আজকে এই পজিশনে। তাহলে আমার যে দুর্বল পয়েন্ট আছে সেটা শক্তিশালী করার জন্য, রিভার্স করার জন্য আমাকে আর কি কি হ্যাবিট অর্জন করতে হবে, সেই জায়গাটা যদি আপনি মনোযোগ দিতে পারেন, তাহলে আপনার পতন হবে না, বরং আরো গ্রো হবে। যে জায়গায় ছিলেন সেখানেও থাকবেন না, আপনার হবে উত্থান। সো আমি বলবো যে আপনারা বইটা পড়েন। ইউটিউবে কিন্তু এই বইয়ের অডিও বুক রয়েছে, সম্ভবত বাংলাও আছে আর ইংলিশ তো রয়েছে। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস, এটা আপনি ইউটিউবে পাবেন। যদি ভালো লেগে থাকে, ভালো লাগুক না লাগুক, কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হতেও পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দোয়া করবেন। গুড বাই।